এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। গ্লুপিয়া স্ট্রোপিট, আমি এখানে তোমার ঢং দেখতে আসিনি। মনস্টার মেন্ডেনকে ডেকেছে, উনি ওনার রুমেই নেই। কেন? কোথায় আছে তিনি? তোমায় কিছু বলে গিয়েছে? মিলা দুধারে মাথা নাড়াবে ঠিক তখনই অ্যাডুইনের পেছন থেকে ভেসে আসে মেডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছো নাকি এডুইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্র শরীর ঘুরে পেছনে তাকায় অ্যাডুইন। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেডেন, গায়ের উপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডলে পানির ছিটা স্পষ্ট। অ্যাডুইন এক মুহূর্ত পরখ করলো মেডেনের শান্ত হাবভাব, পরক্ষণই ভ্রু কুচকে সন্দিহান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলে আপনি? মধ্যবয়সী স্মিত হাসলেন, ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব, ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এই অন্ধকারে? কথার পিঠে পাল্টা প্রশ্নে মুটে হক চকায়নি ইরা, উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক শান্ত ভাব ঠেলে বলল, আমার আবার অন্ধকার আর আলো কি, দুটোই তো এক আমার জন্য। যে জাগবে শুনলাম মনস্টার নাকি আমায় ডাকছে। এত রাতে কোনো বিশেষ প্রয়োজন? অ্যাডুইন গম্ভীর হলো, এক হাত পকেটে ঢুকে অন্য হাতে আলগোছে সামনে বাড়িয়ে ইশারা করলো এগোতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেডেন, যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারপাশে অত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা কেমন দরদরে ঘামছে তার। মেডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন, মাথাটা কেমন টনটন করে যাচ্ছে। মনের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে এক আকাশসম দুশ্চিন্তা। মনস্টার তাকে কেন ডাকলো? সে কি কোনোভাবে ট্যাট পেয়ে গেল এসবের পেছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথেই করেছে। শত শত চিন্তায় জর্জরিত হইরা ট্যারি পেলেন না সে কখন যে তিনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেডেন বিরতিহীন কদমের সামনে এগোতে হঠাৎ ধাক্কা খেলেন কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে। মেডেন হক চকালেন, তোরে 2 কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচে দেখলেন সম্মুখ কেমন পাহাড়ের ন্যায় সটানভাবেই দাঁড়িয়ে আছে অ্যাডুইন। মেডেন বুঝলেন না অ্যাডুইনের হঠাৎ থেমে যাবার কারণ। তিনি খানিক দুনামোনা করে আলগোছে জিজ্ঞেস করলেন, কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? গো ইনসাইড। অ্যাডুইনের সোজা সাপটা উত্তরে ভরকালেন ইরা। ঘর বাঁকে পাশে তাকাতেই খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন ইরা, ভ্রু কুচকে তাকালেন অ্যাডুইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহির ঘরে যেতে বলছে কেন তাকে? মেরিয়ান কেমন কাচুমাচু করছেন, বারবার হাত দিয়ে ঘরমাক্ত মুখখানা মুছে নিচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে ফের শোধালেন, কিন্তু কেন? তখনই পেছনে ঘুরল অ্যাডউইন, এক হাতে শক্ত করে চেপে ধরল মেইডেনের ডান হাতের কনুই। হীরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার এমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুঁড়ে যে না কিছু আওড়াবেন অমনি শোনা গেল অ্যাডউইনের রুক্ষ কণ্ঠ, গিয়ে জিজ্ঞেস করে আসুন কেন। কথাটা বলতে না বলতে মেডেনকে এক হ্যাচকা টানে ঘরের ভেতরে ছুঁড়ে ফেলল অ্যাডউইন। মধ্যবয়সী এহেন অতর্কিত ঘটনার তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারি নরম সরম নাক মুখবুত হয় থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। হীরা হাঁপাচ্ছে, ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতে বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের উপর পা তুলে কাছে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার, দৃষ্টি তার বুঝে রাখা। হীরা খানিক ঢুক গেল তাকে দেখে, তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসলো মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে কর্নিশ জানিয়ে বলল, ময়ো পচত নিয়ে মনস্টার। হ্যালো মনস্টার। মনস্টার শুনল কি না কে জানে, কিয়ৎক্ষণ একই রকম ভাবে বসা থেকে আচমকায় গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শুধালো, খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না ইরার। মধ্যবয়সের চোখ মুখে স্পষ্ট লেপটে গেছে অবোধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলছে কে জানে। মেডেন আগের ন্যায় মাথা নুয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞেস করলেন, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এই পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। হে কি সুদর্শন যুবকের বাদামে চোখ দুটো এমন লাল হয়েছে কেন? চোয়ালটাও কেমন কটমট করছে। যেটা অত স্বভাবের ঘাড়টা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেডেন।
পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝংকার। গুছিয়ে রাখা পা দুটো মাত্রাতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ দু হাতে চেপে ধরেন নিজ পা দুটো। আতঙ্কে শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলে উঠে, কে? কিসের কথা বলছেন মনস্টার? আমি বুঝ বাকিটা গলাতে আটকে গেল মেডেনের। আতঙ্কে কণ্ঠস্বর কাঁপছে তার। এদিকে তার অমন হর বর্ণ দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধর দৃষ্টি। মারির ঝকঝকে দাঁতগুলোতে জিভটা খানিক পিছনে হাসলো কেমন। রোষে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক ছুড়ল। অ্যাডউইন। দরজার কাছে দাঁড়িয়ে ছিল বাধ্য অ্যাডউইন। হাতে দুটো বড়সড় স্বাস্থ্যবান পলিব্যাগ এবং খাঁজ কাটা চাবুক নিয়ে তখনই ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে 2 কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরল সামনে। এদিকে মিডেন তটস্থ, ভয় নিঃশ্বাস আটকে যাবার জোগাড় তার। চোখ তুলে তাকানোরও সাধ্য নেই বেচারির। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মিডেন বুঝে গেলেন এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। আর এই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামলো। অতপর মধ্যবয়সী আর কিছু ভাবতেই যাবেন অমনি তার মাথার তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে ককে ওঠেন ইরা। চোখ মুখ কুচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতের জোর বাড়ালো। ইরার চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুলল নিজের দিকে। ব্যথায় কুপকাত মিডেন আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তখনই তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। এরা নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতে যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে অ্যাডউইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেন ঢাললো বেশ কিছুটা। হীরা হকচকে উঠে এহেন কাণ্ডে দুধারে মাথা নাড়াতেই তখনই মনস্টারের হিংস্র থাবার শিকার হলো তার মুখ। মুগ্ধের শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে হীরার নাক মুখ। বেচারে মুখ কুচকে রেখেছে সর্বশক্তি দিয়ে। তবে নাকের ফুটো কি আর বন্ধ হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চ মাত্রার ড্রাগস। এরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড় ছটফটাচ্ছে তার। হাত পা ছুটছে বেশ, তবু তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট 5 ধরে মেডেনের মুখ চেপে রেখে হাত সরায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সফেদ রঙা কোকেন পাউডার দিয়ে পরিপূর্ণ করে ফের চেপে ধরে মেডেনের নাক মুখ। এই পর্যায়ে নাক দিয়ে লফু করাচ্ছে মেডেনের। শরীরের ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলুনি। মস্তিষ্কটা বোধহয় এখনো একটু আধটু সজাগ তার। মুগ্ধ থেমেছে। তৃতীয়বার পাশে হাত বাড়াতে অ্যাডুনিবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরল চাবুকখানা। রইসয়ে 2 কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রানি ওয়েস্টকোট রান। যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলেও পায়ের গতি থামালে তোর মরণ কনফার্ম। ইরা বোধ হয় শুনল কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতে হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসলো খাঁজ কাটা চাবুকের। তখনই ব্যথায় আর্তনাদ করে উঠে মেডেন। পা দুটো সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরলে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলল, রান। হীরাই পার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমল পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পেছন পেছন ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বা হাতের আঙ্গুরের ভাঁজে সিগার ধরে রেখে এগোচ্ছে কেমন। আর এক হাতে মেঝেতে হেঁচকে আনছে চাবুকটা। হীরা কয়েক কদম দৌড়ালেই পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। হীরা বোধ হয় আজ বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে এসে কি প্রয়াস তার। গা থেকে টুপটুপে লহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধই বার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তেই সম্মুখে উল্টে পড়ল ইরা। নাক মুখ গিয়ে থুবড়ে পড়ল মাটিতে। হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসলো। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড়ালো, ব্লাডি হেল, নাও ইউ আর গন। বলতে না বলতেই ইরার শরীরে বেধড়ক আঘাত বসলো চাবুকের। মুহূর্তেই মধ্যবয়সের আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো প্যালেস জুড়ে। নিচতলার সকল মেয়েরা কেমন দৌড় আটকে বসে আছে ঘরে। এখানকার এটাই তো নিয়ম, কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে। বাইরে বের হয়ে কেউই এগিয়ে না সাহায্যের জন্য। ওদিকে 3 তলার মার্বেলের মেঝেটায় লিপটে গিয়েছে লাল তরলে। এরা ক্রমশ নিস্তেজ হচ্ছে। তার চোখ দুটো প্রায় নিভু নিভু, কণ্ঠ ফুরে আর বেরোচ্ছে না আওয়াজ।
মুগ্ধ তখন আলগুছে ঝুঁকে সে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিংয়ের কাছে এগিয়ে সে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেললো নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনলো আবার পড়ে যাওয়ার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উঁকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেডেন, শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লহু। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকে রইল কিয়ৎক্ষণ, ঠোঁট ফিসে বিড়বিড় করলো। হ্যাপি জার্নি। মাথাটায় বোধ হয় 2 টন ভার জমেছে, শরীরটা বুঝি অবশ, হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন। এক ভূতা যন্ত্রণায় ছটফটাচ্ছে সিট, চোখ দুটো পিটপিট করে খুললো কোনো রকম। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখাচ্ছে, আদরে বোধ হয় দাঁড়িয়ে আছে কেউ। সিট তৃষ্ণার্থ কণ্ঠে কেমন ছটফটে বলল, হেই, কে ওখানে? আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দৃঢ় কণ্ঠ। গলার সামনে পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছো সিট? চাইলে যত ইচ্ছে সেখান থেকে খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সিটের, হে যে অ্যাডুইনের। সিট কেমন ফুঁপে উঠল তার কথা শুনে, ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল। সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যবন্দি, গায়ে এক ছেলতে শক্তি আর অবশিষ্ট নেই। সিট কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে, কষ্টে জর্জরিত হয়ে বলল, আমায় ছেড়ে দিন অ্যাডউইন, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিটের কথা শেষ হবার আগেই ঘর কাঁপিয়ে হেসে উঠে অ্যাডুইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিট কিয়ৎক্ষণ বাদে শুনল অ্যাডুইনের তিরিক্ষে কণ্ঠ। আর কত নাটক করবে সিট? এবার অন্তত মুখ থেকে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিট, মুখবায়াবে তার সে কি হতবাকতা। হ্যারুনের কথা যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুরে অস্ফুটে বেরোলো, কি বলছেন আপনি? অ্যাডউইন মুখোশ মানে? এই পর্যায়ে কঠিন হলো অ্যাডুইনের মুখবয়ব। হাত দুটো চলে গেল কোমরের পিঠে, শক্ত ছোয়ালে জবাব দিল, মিস্টার সিদ্ধার্থ ওরফে ড্যানি হিলিস, ইউনো, তুমি নিকোলাসের খাস পারসন। সো স্টপ প্রিটিং নাও। পানির মধ্যে গা ঝাঁকে উঠল সিটের, মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখভাবে দৃঢ় ভাব বজায় রেখেই দুর্বল কণ্ঠে যে না কিছু আওড়াবে, অমনি তার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটার দরজার পানে। সেখান দিয়ে কেউ একজন ভেতরে ঢুকছে হয়তো। মানুষটার মুখ স্পষ্ট দেখছে না সিট। বলিষ্ঠ পুরুষের বা হাতের মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে, ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার দেখে সিট বুঝে গেল এই লোক মনস্টার ছাড়া আর কেউ নয়। সিট তটস্থ হলো, ভারত শুকনো ঢুক গেলে নজর ঝুঁকালো। ওদিকে মনস্টার পদার্পণ করেছে ঘরের একদম মাঝখানে, বেছে রাখা ডিভানের উপর। হাতের নির্জীব বস্তুটি ডিভানের পাশে রেখে খুদ এক হাতে উঁচিয়ে রাখলো ডিভানের গায়ে। সিট বেচারা আতঙ্কে হড়বড়ে বলে উঠল, মনস্টার, ফরগিভ মি, বিশ্বাস করুন যা হয়েছে এটা আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই গত রাতে আমার ঘরে এসেছিল, আমি ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু বাকিটা বলার আগে কেঁদে উঠে সিট। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে উঠে, ঘরে দরজা কে লাগিয়েছিল সিট? এহেন কথায় কেন যেন থতমত খেয়ে গেল সিট। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিটের মুখপানে। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ও সিট, ডোন্ট টেল মি নাও যে দরজাটা 1.5 ব্যাটারি লাগিয়েছে। কজ যেই মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশেই ছিল না, তার আবার প্রাইভেসির চিন্তা আসবে কোত্থেকে? আটকে গেল সিট। কথা বাধা পড়ল মুখে, মুখটা হয়েছে চুরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছুই। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতি সিট, আমি আমার শত্রুদের ওপর কখনোই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই, তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল আমার ভাগে টান পড়লে আমি কাউকে ছেড়ে দিব না। থামল মুগ্ধ। হাতের আঙ্গুলের ভাঁজে গুজে রাখা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করলো, প্রথম দিন থেকেই তুই ওই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবু তুই এগিয়েছিস। ইরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলি মারার জন্য। আমি তো সেদিনই তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আরেকটু খেলি তোর সাথে। তবে তুই যে নিজেকে খুব বেশি চালাক মনে করিস সেটা তো ঠিক না।
একটুখানি থেমে যুবক ফের কপাল চুলকে সন্দিহান গলায় বলতে লাগলো, আচ্ছা এবার বলতো, ওই দ্যার ব্যাটারির মধ্যেও কি এমন পেলি যার জন্য ওকে ব্যাড অব্দি নিতে এতটা মরিয়া হয়ে উঠলি? কি আছে ওর মধ্যে? হ্যাঁ মানলাম ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র হয়ে ফেলবে। মানলাম ওর বাম গালে মাংসের অভাবে টুল পড়ে, তাতে কি? হ্যাঁ এটাও মানছি ওর চুলগুলো থেকে নেশা ধরে দেবার মতো ঘ্রাণ আসে, কান্না করলে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে, কথায় কথায় গাল ফোলায় পটকা মাছের মতো, রাগ করলে নাকের পাটা লাল হয়ে ফুলে যায়, খাবার খাওয়ার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবুই বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতে আনমনে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনীর মধ্যকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ালো, এইটুকুন মেয়ে একটা পুরাই 1.5 ব্যাটারির সমান। তাও কি তেজ, কথায় কথায় ঘাড়তেরামি করে, মাঝে মধ্যে মুখ ঝামটি দিলে কপাল থেকে 2-1টা চুল আছড়ে পড়ে গেলে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটোখাটো প্রজাপতি উঠছে, একদম ছোট। এক মুহূর্ত চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাডুইন হা করে তাকিয়ে আছে এবারেও। মঞ্চটার সামনে না থাকলে বাচ্চারা হয়তো এতক্ষণে নির্ঘাত নিজ গালের সপাটে কয়েকটা চর বসাতো, দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি তাদের মনস্টার এসব বলছে কিনা। এদিকে সিট হঠাৎ কেসে উঠল, সে শব্দে ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হকচকালো নাকি? মনস্টার বলি কথা, হকচকালেও থুরায় কাউকে বুঝতে দেবে? সে তৎক্ষণাৎ নিজের মুখাভাবে পরিবর্তন আনলো, কপালে রাগের ছাপ বসে কঠিন মুখে বলল, হ্যাঁ তো তাই বলে ওর মতো একটা বান্দির মেয়েকে বেডে নিতে হবে? আচ্ছা আচ্ছা, কি দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিড এখন হাসছে। মুখভাব থেকে এতক্ষণের মুখোশটা একটানে ছিটে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হেসে বলল, এই জন্যই ওকে বেডে নিতে চেয়েছিলাম, শত হলেও মনস্টারের স্পেশাল কেউ বলে কথা। তখনই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসলো একটুখানি, পরক্ষণে কঠিন গলায় শুধালো, ভুল ভাবলি সিড, শি ইজ জাস্ট এ ফাকিং টয় টু মি, তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ নো ওয়ান টু মি, বাই দ্য হেল। বলতে বলতে পায়ের উপর থেকে পা নামায় মুগ্ধ। কঠিন করলো চোয়াল, দৃষ্টি যুগল নির্দিষ্ট করে নিয়ে এক ছত্র আধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন ও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকা দিতে এলেও ওর দেহ থেকে প্রাণ আলাদা করার দায়িত্ব আমার। কেননা তুই তো জানিস আমি আমার ভোগে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও কিপ ইউর আইজ ওপেন। বলে উঠে দাঁড়ায় মুগ্ধ। দিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিতে জোরালো এক লাথি বসাতে বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো। যে দেখলো বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আটকে উঠল দেখো। কর্ণকুহরে শুনতে পেল মুগ্ধের কুটিল কণ্ঠ, এনজয় ইউর হ্যাপি জার্নি উইথ ইউর পার্টনার। থামলো মুগ্ধ। আঙুল দিয়ে ঈশ্বরায় কিছু একটা বুঝালো অ্যাডউইনকে। অ্যাডউইন মহাশয় তখনই এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলোতে একে একে চাপতে সিট খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সেবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলে সে আচমকা পেছন থেকে চেঁচে উঠে বলল, মনস্টার, তুই মানিস বা নাই মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর আগে অন্য কেউ ভাগ বসিয়েছে। আই মিন আধিপত্য দেখিয়েছি ওর ভিতর। মরার আগে না হয় এতটুকু বলে গেলাম, এই আফসোস তোর সারা জীবন থাকবো। থমকায় মুগ্ধের পদযুগল, চোয়াল ফুটল কটমটিয়ে, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রাগগুলো দপদপে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাড়টা ডলতে ডলতে অ্যাডনের উদ্দেশ্যে গর্জে বলল, টেম্পারেচার বাড়া, স্নিগ্ধ কর জানোয়ারের বাচ্চাকে। ওদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে, ওহো, জলে জলে তোর ভোগ করার আগেই আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে তাই না? চলন্ত পা দুটো থামলো মুগ্ধের। তরাক্ষরে জ্বলে উঠল তিরিক্ষে মেজাজটা। শরীরে রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করলো সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসছে সিট।
তার এমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে ব্যাপুরা পুরুষ আদেশ ছুড়ল অ্যাডুইনকে। ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য অ্যাডুইন। কিয়ৎক্ষণের মধ্যেই কিসব সুইচ ফুইচ টিপে সিডের অপস দেহটা শিকল দিয়ে টেনে টুনে বাইরে নিয়ে এলো। সিডের শরীর না চললেও বেয়াদব ছেলের মুখে ঠিকই লেপ্টে আছে তার ছেলের হাসি। বারবার শ্লেষাত্মক ইঙ্গিত দিচ্ছে মনস্টারকে। মনস্টারকে আর অত ধৈর্য সহ্য বুঝে সিডের দেহটা বাইরে বেরোতে সম্মুখ থেকে ছুটে সেই হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছু মেরে টেনে নেয় মনস্টার। অ্যাডুইন বোধ হয় হক চোখালেন খানিকটা, তড়িৎ পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মনস্টারের শরীরে যেমন এক অদৃশ্য তেজে আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের উপর গিয়ে বসেছে। তার ডান হাতের 5 আঙ্গুলে শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতেই আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনোরূপ কাল বিলম্ব না করে ডান হাত দিয়ে একের পর এক র্যাপিড পাঞ্চ বসাতে লাগলো সিডের নাক মুখ বরাবর। এক একটা পাঞ্চের সে কি ক্ষিপ্র গতি, নাক মুখ থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা সিডের। বেচারার হুঁশ আছে কিনা কে জানে, অথচ সেদিকে থুরায় পাত্তা দিয়েছে মনস্টার। সে তো জ্বলছে রাগে, গজগজ করছে হিংস্র কণ্ঠে, হাতের গতি বিরতিহীন রেখে বারবার আওড়াচ্ছে, জ্যালাস, জ্যালাস, জ্যালাস হবে তোর বাপ, ইউ সন অফ আ বিচ। তুই ওকে ছুঁয়েছিস তাতে আমার কি? তাতে আমার কোন বাল ছেঁড়া গেল? কোন দুঃখে আমার বাল ছেঁড়া যাবে জানোয়ারের বাচ্চা? এই চুটকি বাজালে ওর চেয়ে কয়েক গুণ সুন্দরী সে ব্যাট কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জ্যালাস হব কেন? আমি দ্য রুশদি কিং শ্যাডো মনস্টার কেন জ্যালাস ফিল হব? তোকে কে বলেছে আমি জ্যালাস বাস্টার্ড? থামলো মুগ্ধের হাত। সিডার নড়চড় করছে না। নিথর ছেলেটার ঠোঁট দুটো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়গুড়ো অবস্থা। ওদিকে মনস্টার এখনও শান্ত হয়নি। দাঁত চেপোতে চেপোতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো অ্যাডুইনের পানে। বেচারা অ্যাডুইন ভরকালো কেমন। তখনই শুকনো ফাঁকা ঢুক গেলে মাথা নোয়াতেই মুগ্ধ নামক মনস্টার চোখের পলকে উঠে এসে ফের থাবা বসালো অ্যাডুইনের কণ্ঠায়। অ্যাডুইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠাই। কর্ণকুণ্ঠিতে কেবল পৌঁছালো মনস্টারের হুঙ্কার, এই তুই বল, এম আই জেলাস? ওই বাস্টার্ড বলল আমি নাকি জেলাস। আমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল অ্যাডুইন, আদারওয়াইজ তোকেও মেরে ফেলবো আমি। এহেন হিংস্র হুঙ্কারে তটস্থ অ্যাডুইন। যেখানে শরীর কাঁপছে ভয়ে সেখানে কণ্ঠ ফুরে থুরায় আওয়াজ বেরোবে। বেচারার অবোধ মন ভেতর ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ মনস্টার, আপনি জেলাস, তাও আবার কোনো সাধারণ নিয়মে নয়, এক্সসিভ মাত্রায় জেলাস। মনের মতো চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থুরায় গর্দান হারাবে অ্যাডুইন। বেচারা বুদ্ধিমান মানুষ তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটে তুতলাতে তুতলাতে বলল, একদম না মাস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় আর একটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মনস্টারের। সে আলগোছে ছেড়ে দিল অ্যাডুইনের কণ্ঠা। রাগে ফুসফুস করতে করতে কদম বাড়ালো সম্মুখে, দাঁত খেঁচে বলল, ব্লাডি বাস্টার্ড আমায় বলে আমি নাকি জেলাস। গজগজ করতে করতে এগুচ্ছে মুগ্ধ। দরজার একদম সন্নিকটে এসে দাঁড়াতে আচমকা পদযুগল ফের থমকালো তার। মস্তিষ্কে তরাক বেজে উঠল আরেক কথা। সিড তখন কি বলল? সে মনস্টারের ভুগে হাত দিয়েছে বলল? সত্যি তার শিকারে সিড হাত দিয়েছে? কথাখানা মনে পড়তেই ফের জ্বলে উঠল মনস্টারের মাথার তালু। দৃঢ় চোয়ালটা থরথর করছে এখন। শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটিয়ে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চার! আবার মুখ নাড়িয়ে বলে গেল, এক মুহূর্ত থেমে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক মাথা নাড়ায় মুগ্ধ। কটমট করছে ঘাড়ের রগ, শব্দ যাচ্ছে কানে। ব্যাপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছুবে? কেন কেন কেন? ব্যাপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাঁ দিকের কাউন্টারের পানে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকম কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেম বুঝে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়েছে। যুবক ছুটে সে তৎক্ষণাৎ হাতে তুলল ঝা তকতকে ধারালো কুড়ালটা। অতঃপর তা নিয়ে এগুলো সিটের পানি। অ্যাডুইন কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মনস্টার চলে গিয়েও ফিরে এলো কেন আবার কি করবে কে জানে। অ্যাডুইনের ভাবনার মাঝে মুগ্ধ গিয়ে বসলো সিটের প্যাটের উপর।
তারপর আর কোনো দিকে না তাকিয়ে ব্যাপুরা উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসালো সিডের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সিডের রক্তাক্ত দেহ। সেই লোহর ছিটে ফোটায় ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনস্টারের সুদর্শন মুখখানার সে কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে, সে বোধ হয় নিজের মধ্যে নেই। সিডের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওড়ালো, শি ইজ মাইন, অনলি মাইন। দ্য অনলি কনসিকুয়েন্স অফ টাচিং হার ইজ ডেথ। হতবাক এডউইন। ছেলেটার চোখে মুখে একরাশ সবাকের ছাপ। বেশক্ষণ মস্তিষ্ক তার জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুশদি কিং ধীরে ধীরে অ্যাডিক্ট হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তা মানতে চাইছে না। এডউইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতেই। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়াও কি না শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে? কিন্তু এর পরিণাম শীতাতপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের উপর ওয়ান স্ট্রিপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি বড় ক্ষীণ হয়ে যাচ্ছে কেন যেন। বিছানার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেডস। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নিয়ে গত 7 ঘন্টা যাবৎ নিঃশ্বাসের গতিও কেমন কমে কমে যাচ্ছে। কোনোরূপ ইন্টারনাল ইনজুরি হলো কি না তাও তো বুঝবার জো নেই। সে তো ভাগ্য ভালো সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে, তাও যাচ্ছে তাই অবস্থায়। সারা শরীর তার ডুবেছিল ময়লায়, মাথাটা পড়েছিল বাথটবের উপর। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটা আর কেন যে জ্ঞান ফিরছে না। মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপে ফুপে, মনে মনে নিজেকে কত যে দোষারোপ করে যাচ্ছে। বারবার আনমনে আওড়াচ্ছে, সব আমার দোষ। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে? মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোছে নিজের দুহাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। এক দৃষ্টিতে মাহির মলিন মুখ বানিয়ে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটেছে একজোড়া দাম্ভিক কদমের। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথাটা নুয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলা উঠে দাঁড়ায় কাল বিলম্ব ছাড়া। শরীর ঘুরিয়ে মাথা নুয়ে সরে যায় 2 কদম। ওদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার। এখনো ফুঁকছে সিগার। এই লোক যে দিনে কত সিগারেট টানে কে জানে। মনস্টারের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগের লম্বা এক টান বসিয়ে ঝাঝালো কণ্ঠে শুধালো, এই বান্দির মেয়ে এখনো শুয়ে আছে কেন? মিলা তটস্থ ভয়ে, মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড় নেই তার। ডাক্তারদের মধ্য থেকে এক মধ্যবয়সী পারস্যের সুন্দরী খানিকক্ষণ দুনামুনা করে হঠাৎ জানালো, বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্টার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজ করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করেই চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণ হয়তো আজ করলো নিজের বোকামি। নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফের আওড়াতে জিভে দাঁত চলে গেল আপনা আপনি। হেমা, রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল? এই মনস্টার প্যারাডাইস নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বোকা কথাগুলোতেই বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরীর। তিনি কণ্ঠে খানিক কোমলতা ঢেলে যেই না কিছু বলবেন অমনি শুনতে পেলেন মনস্টারের কঠিন হুঙ্কার। এডউইন। কয়েক কদম দূরত্বেই দাঁড়িয়ে আছেন এডউইন। ডাক পাওয়া মাত্র এগিয়ে সে বাধ্য কণ্ঠে জিজ্ঞেস করলো, জি মাস্টার। মুখাবয়ব শক্ত মুগ্ধের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখপানে। আশ্চর্য হলেও সত্যি মনস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটা কতক বিরক্তির ভাঁজ। মিনিট খানেক যেতে না যেতে সে কেমন কঠিন গলায় আদেশ ছুড়ল, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা যন্ত্র লাগবে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্দির মেয়ের চিকিৎসা শুরু হওয়া চাই। ডু ইউ গেট দ্যাট? ইয়েস মাস্টার। ভটকানো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ এডউইন। এটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘর ভর্তি ডাক্তার। মেয়েরা কেমন হা হয়ে গিয়েছে মনস্টারের অমন কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহের দানাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে তারা যা শুনেছে তাই কি সত্যি? মেয়েটা কি তবে সত্যি মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে উঠে, লিভ। ব্যাস,
একটা শব্দ, আর তাতে সবাই কেমন সুরসুর করে বেড়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে, ঠোঁটের সিগারে দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোঁয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসে অচেতন মেয়েটার মুখ পানে। এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিলল কিনা কে জানে, তবে মাহির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁত চাপায় কটমট শব্দ বেরোচ্ছে বাইরে। সে এবার কোনরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছি না বান্দির মেয়ে, এখনো তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলেও তোর উঠতে হবে, অ্যান্ড আই উইল মেক শিওর অফ ইট। ট্রিং ট্রিং ট্রিং। মাঝরাতে কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান দুব্রাস্কার। রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তি বেশিরভাগ সময় হোটেলেই রাত কাটান। তার ভাষ্যমতে ইনজেকশনের সিরিঞ্জ এবং নারী দুটোকেই একেবারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে এসেছে দামিয়ান। অত সাধের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়, আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় আগমন ঘটল কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতেই কলিং বেলে ফের চাপ পড়ল। এই পর্যায়ে বিরক্তিটা বোধ হয় মাত্রা ছাড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে মুখে চক্রান্ত শব্দ তুলে তৎক্ষণাৎ দরজার নব ঘোরালো। দরজাটা হা করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী এক লোককে। দামিয়ান ভ্রু গুটায়, তীক্ষ্ণ মেজাজে আওড়ায়, হু দ্য হেল ইউ আর ব্লাডি অ্যাসো। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখ অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ করলেন কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটোর সামনে নিয়ে কি যেন একটা স্প্রে করলেন দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হক চোকায়, তিক্ততায় বলি আওড়াতে গেলে টের পেলেন তার মাথা ঘোরাচ্ছে, চোখ দুটোর সামনে সবটা কেমন ঝাপসা হচ্ছে ক্রমশ, শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, নিজের পা দুটোই টলমল শরীরে ঘুরে পড়তে গেলেই সম্মুখের মুখোশধারী দু হাত আগলে ধরল তাকে। ঘাড়টা সামান্য নুয়ে এনে দামিয়ানের কান বরাবর মুখ রেখে চিরবিড়িয়ে বলল, তোর বাপের ডান হাত আমি, এ সোহেল বড় ছিদ্র লুচ্চাশালা। কণ্ঠতে বোঝা গেল এ আর কেউ নয় বরং অ্যাডউইন। চিরবিড়িয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকেও কি সুন্দর ঘাড়ের উপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো, নিহাত মনিস্টারের আদেশ বললে তোর মতো আলুর বস্তাকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণে আমার গালি দেওয়ার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম ব্লাডি এসওয়েল। নামি দামি মানুষদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত রানওয়ের একপাশে দাঁড় করে রাখা মনস্টার এম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার, চোখ দুটো পিটপিট করে খুলে নিয়ে সামনে তাকাতেই বড়সড় একখানা ঝটকা খেলো গায়ে। হে কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়াল তৎক্ষণাৎ শুকনো ঢুক গেল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গিয়ে দেখলো আটকা পড়েছে কোথায় যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিজের দিকে তাকাতেই আরেকবার হোঁচট খেলো মনে হচ্ছে। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের হাতলের সঙ্গে হ্যান্ডকাফ দিয়ে বাঁধা, পা দুটোরও তাই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিসিয়ে ডাকলো পাশের জনকে, মিয়ান, হেই, আর ইউ লিসনিং মি? মিয়ান চোখ বুজে রেখেছিল, এর মধ্যেই পাশ থেকে ভেসে আসা ফিসফিসানো কণ্ঠে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। লোকটা নিষ্প্রাণ চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিগ্ন ভাঁজ ফেলল কপালে। আগের ন্যায় ফিসফিসে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটে হুটহাট ভাজত তাই বলছে। ওদিকে দামিয়ান এখনো উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেলো এহেন উত্তরে। জবাবে বিন্দুমাত্র কার্পণ্য না করে ভ্রুকুটি বিরক্তি নিয়ে বলল, আমার তো জোর করে তুলে এনেছি, আমি থোড়াই না নিজে থেকে এসেছি। মিয়ান দাঁত খিঁচল ফের। কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঝালো কণ্ঠে শুধালো,
ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি, তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট এহেন উত্তরে কপালের ভাঁজগুলো আরো খানিকটা গম্ভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা, এসব বাদ দাও। আগে বলো তো, এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর জম্পেশ একটা ঘুম দেবে, তাই এনেছে, আর কিছু না। মিয়ানের কণ্ঠে এক রাশ ঝাঁজ, তার চোখে মুখে লিপটে আছে মহাবিরক্তির ছাপ। দাঁতে দাঁত চেপে আধবুড়ো মহাশয় ঘাড় ঘোরালেন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল মিয়ানের পানে, নাক ফুলে বিড়বিড়িয়ে আওড়ালো, সন অফ আ ফাকিং বিচ ইডিয়ট। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মিয়ান। ভ্রুদয়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে দাঁত খিচে আওড়ায়, হোয়াট ডিড ইউ সি? হক চোকায় দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষে জিভে দাঁত কাটল বেচারা। শুকনো ফাঁকা ঢুক গিলে আমতা আমতা করে শুধালো, কোথায়, কখন কি বললাম? সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলে ওঠে, না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসল। নড়ে চড়ে কিছুটা স্থির হতেই বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া বুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহী নজরকে তখনই আটকায় সে ঠায়। ধীরে ধীরে দৃষ্টি উঁচাতে দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দু হাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখবয়বে ছড়িয়ে গেল এক রাশ কৌতূহলতা। সে কেমন আগ্রহী কণ্ঠে হড়বড়ে জিজ্ঞেস করলো, হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছে কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ করল না, উল্টো ঘাড় কাত করে তাকিয়ে রইল মিয়ান এবং দামিয়ানের দিকে। মিয়ান ভরকায়, ক্ষণে ক্ষণে ঢুক গেলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়ে শুয়ে ভারতর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, বাকিদের কোথায় নিয়ে গেছেন, নাকি আবার ওদেরকে মেরে ফেলেছে? এহেন বাক্যে যার পরনে অবাক দামিয়ান। হতচকিত নেত্রে তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মিয়ানের মুখপানে। হতভম্বতায় জিজ্ঞেস করে ওঠে, বাদ বাকি বলতে আমরা ছাড়াও আর কাউকে তুলে আনা হয়েছে নাকি? মিয়ান ঠায় তাকিয়ে আছে যুবকের পানে। তার মধ্যে উত্তর দেবার তেমন একটা তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা এইটুকুন হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রত্যুত্তরে বলল, হয়েছে, একজন দুইজন নয়, বরং 35 জনকে। এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছানো মাত্রই প্রতিক্রিয়া জানাতে ভুলে গেলেন দামিয়ান। হাঁ করে মিয়ানের পানে তাকিয়ে থাকতেই কোত্থেকে যেন ছুটে এলেন 4 জন সশস্ত্র গার্ডস। মিয়ান এবং দামিয়ান দুজনেই হতভম্ব। একে অপরের সঙ্গে এক আধবার মুখ চাওয়াচাওয়ি করতেই গার্ডস এসে কোনরূপ কথাবার্তা ছাড়া দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিলেন মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয়ে এবার হাও মাও জুড়ে কেঁদে উঠলেন বাচ্চাদের ন্যায়। উন্নয় করে আওড়ালেন, প্লিজ মেরো না আমার, আমার তো এখনো বিয়েও হয়নি। এহেন সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের এমন উদ্ভট কথাবার্তায় মুখ কুচকায় মিয়ান। বিরক্তিতে তেতু মুখে কেমন দূরছাই করে বলে ওঠে, রোজ নতুন নতুন আইটেম ছাড়া যার দিন চলে না, সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। বলে দামিয়ান, এমন সিরিয়াস মোমেন্টে এহেন ফানি কথাবার্তা বলো না, তখন দেখা যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাঁদার বদল হেসে ফেলবে। ইস, এহেন সঙ্গীন মুহূর্তে মনকষ্ট থেকে আওড়ানো অত বড় কথাটাকে শেষে কিনা এরূপ নগণ্য তুচ্ছ তাচ্ছিল্য করে হাসির ছটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্ট পেলেও বোধ হয়। বেচারার কান্না বাড়লো, বই কমল না। ঠোঁট কামড়ে ফুপাতে লাগলেই টের পেল ডান হাতের কোনোই টান পড়েছে বেশ। গা থেকে এক একে বেড়েগুলো খুলে নিয়েছে বোধ হয়। কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ানের এইটুকুন কলিজাটা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথায় এগোচ্ছে কে জানে। ঝর্ণার ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে কানে। গায়ে এসে বারবার দুল দিয়ে যাচ্ছে প্রাণ জুড়ানো ঠান্ডা বাতাস। চারদিক থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন ভুরভুর করে নাকে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানের পা চলছে অজানা গতিতে, তবে মস্তিষ্ক বড় সচল। তার কান খাড়া করে শুনছে চারপাশের প্রতিটি শব্দ। কিয়ৎক্ষণ বাদেই তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝলো এই হয়তো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরটা নিয়ে অন্ধের মতো হাঁটছে তারা। সেই কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছেছে কোনো এক অজানা জায়গায়। এরপর শুরু হাঁটার যাত্রা। মা গো মা, পথ বোধ হয় আর ফুরবে না আজ। চারপাশের আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দরদর করে ঘামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সে কখন থেকে। হুটহাট
মৃত্যুর ভয়ে না আবার হার্ট অ্যাটাক করে বসে বেচারা। নীরবতায় বেষ্টিত চারপাশ। একযুগে বেশ কজনের নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে কানে। কয়েকজন সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান এবং দামিয়ান সহ বাদবাকি ৩৫ জন ডক্টরের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয় আলগোছে। সে কতক্ষণ পর হুটহাট তীব্র আলোর ছাপটা এসে চোখে পড়তে চোখে মুখে কুঁচকে ফেলায় প্রত্যেকে। কিন্তু দামিয়ান আবারও বড় কৌতূহলী মানুষ। চোখের সামনে হাত এনে পিটপিট করে তাকালো আঙুলের খাঁজ দিয়ে। তখনই যা দেখলো তাতে বেচারার নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। যেন বিশাল আকৃতির এক কক্ষ। কক্ষের মাঝখানে আবার দরজা। বোধহয় উপাসেও অ্যাটাচ কক্ষ। দামিয়ান হাঁক চকিয়ে তাকায় চারপাশে। পুরো ঘর ভরে আছে হসপিটালের সকল ধরনের প্রয়োজনীয় সরঞ্জামে। ইসিজি মেশিন হতে শুরু করে এক্স-রে মেশিন, তাও আবার কি সুন্দর গোছগাছ করে রাখা সব কিছু। দামিয়ান বাদেও বাদ বাকিদের চক্ষু ছানা ভরা। প্রত্যেকেই কেমন অবধের ন্যায় তাকাচ্ছে চারিদিকে। তাদের কৌতূহল যখন শৃঙ্গে পৌঁছেছে ঠিক তখনই কক্ষে আগমন ঘটে অ্যাডউইনের। গম্ভীর পুরুষ ২ কদম এগিয়ে সেই মুখের কাছে হাত ঠেকিয়ে গলা খাকারি দিলেন সামান্য। উদ্দেশ্য সকলের মনোযোগ তার দিকে টানা। সেকেন্ড খানেক যেতে না যেতেই প্রত্যেকের জিজ্ঞাসু দৃষ্টি সে আছড়ে পড়ল অ্যাডউইনের মুখপানে। মুহূর্তে অ্যাডউইনের ভয়ানক দাগওয়ালা মুখ এবং উদ্ভট চোখের মনি দেখে ভরকে গেলেন সবাই। কেউ কেউ বোধ হয় ভয়ও পেলেন বেশ। অ্যাডউইন সেদিকে পাত্তা দেয়নি মোটেও। সে উল্টো গম্ভীর মুখে সবাইকে জানালো, ওয়েলকাম টু দ্য শ্যাডো মনস্টার প্যালেস। শ্যাডো মনস্টার। ব্যাস এটুকু শোনা মাত্র আতঙ্কে হকচকালেন সবাই। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন উৎকণ্ঠা। ভারত মিয়ানের ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, শ্যাডো মাস্টার। অ্যাডউইন ঠোঁট পিষে হাসলো বোধ হয়। উপর নিচ হালকা মাথা নাড়িয়ে জানায়, দ্য গ্রেট রুদ্দুষী কিং মেডো শ্যাডো মাস্টার। ভয়ে গলা থেকে শুরু করে জীব অব্দি সুখে কাঠ। প্রত্যেকের কপালে মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর আগে জানতো কেউ? জানলে থোড়াই আজ ঘর ছেড়ে বেরোতো তারা। দামিয়ানের কপাল পেয়ে দরদরে ঝরছে ঘাম। উন্মুক্ত ভুরুওয়ালা পেটখানাও ঘেমে নিয়ে একাকার অবস্থা। তিনি খানিক এগুলেন। মনের কোণে ভীষণ সাহস জুগিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আমাদের কেন, মানে এখানে? লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো এই মুহূর্তে। বোধহয় ভয়ের চোটে এহেন অবস্থা বেচারার। অ্যাডউইন গম্ভীর মুখে প্রত্যুত্তরে বলল, একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের। হুঁচট খেলেন সবাই। একজন? মাত্র একজন? অত কাণ্ড কারখানা করে টপ লিস্টে থাকা গোটা ৩৭ জন ডক্টরকে কিনা একজনের জন্য তুলে আনা হয়েছে? মেয়ান কেমন ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে অ্যাডউইনের পানে। মনে মনে তার বেশ আগ্রহ জন্মেছে সে একজনকে দেখার জন্য। না জানে কোন দেশের রাজা বাদশাহ সে একজন খ্যাত মানুষটা। এদিকে দামিয়ান নিজেকে সামলায় খানিক দুনামোনা করে। যেটা কিছু বলবে অমনি অ্যাডউইন হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গম্ভীর মুখে বলে ওঠে, কক্ষের ওপাশে 7টা অ্যাটাচ কেবিন রয়েছে। আপনারা আপাতত ফ্রেশ হন, আমার পেশেন্টকে নিয়ে আসছি। আর শুনুন। থামলো অ্যাডউইন। একবার প্রত্যেকের মুখ মানে দৃষ্টি বুলিয়ে ফের বলতে লাগলো, ভুলে ও মনস্টার মুখের দিকে চোখ তুলে চাইবেন না, কেননা এর পরিমাণ কিন্তু মোটেও শুভ নয়। তড়িৎ ঘাড় কাত করলো সবাই। অ্যাডউইন না বললেও তারা তো জানে এই ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মনস্টারের দিকে চোখ তুলে তাকানোর সাথে করা আর নিজের মৃত্যুর পয়গাম নিজ হাতে লেখা তো একই ব্যাপার। সেক্ষেত্রে এত বড় রিস্ক কে নিবে শুনি? অচেতন মাহি। টানা ৭২ ঘন্টা হতে চলল, মেয়েটার এখনও হুঁশ ফিরেনি। ওদিকে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বরাবর অক্সিজেনের মাস্ক লাগানো, ব্যাডের পাশেই 02 সিলিন্ডার। পারস্যের সুন্দরী খ্যাত দক্ষ ডক্টর হায়া। গত 2টো রাত নির্ঘুমে কাটিয়েছেন তিনি এবং মিলা। দুজনের মধ্যে কেউই একটা বারের জন্য চোখ দুটো বুঝেননি। সর্বক্ষণ থেকেছেন মেয়েটার আশেপাশে। হায়ার মুখবায়বে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। মেয়েটার পালস রেট ক্রমশ কমছে তো কমছেই, বাড়ার নাম গন্ধ নেই। এ যেন এক বিশাল বিপদ সংকেত। ওদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত পা দুটোতে একাধারে মালিশ করে যাচ্ছে মিলা। এমনিতেই তার হাত দুটো পড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। অথচ মিলার নিজের প্রতি তেমন হুঁশ জ্ঞান নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটাও কেমন ভয়ে জর্জরিত। আনমনে কিছু একটা বিড়বিড় করতে যেই না মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটে অ্যাডউইনের।
তার পিছু পিছু দুজন গৃহ পরিচারিকা স্ট্রেচার ঠেলতে ঠেলতে এসে ঢুকলেন। হ্যারিন তখন ভারী কণ্ঠে ডক্টর হায়ার উদ্দেশ্যে বলে উঠে, ওনাকে স্ট্রেচারে ওঠান, ডক্টররা চলে এসেছে। কথাটা শুনতে ফুস করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হায়া। তৎক্ষণাৎ ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মেয়েটাকে স্ট্রেচারে তুলতে গিয়েই বাঁধল যেন বড় বিপত্তি। হায়া তো নিজেও মহিলা মানুষ, হাত দুটোতে খুব একটা শক্তি নেই। এদিকে মেলার হাত দুটো তো পুরানো। এখন রুগীকে কিভাবে স্ট্রেচারে তুলবেন? হায়া কিয়ৎক্ষণ অসহায় মুখে দাঁড়িয়ে রইল বিছানার এক পাশে। অ্যাডুইন তখন মাথা নুয়ে রেখে ফের তারা দেখিয়ে বলল, কি হলো, ওনাকে তুলছেন না কেন? হায়া আর চুপ করে থাকতে পারল না। খানিকটা কদম বাড়িয়ে অসহায় মুখে বলতে লাগলো, ভরকায় অ্যাডুইন। তখন ইন্দু কদম ছিটকে সরে গেল পেছনে। হাত দুটো সঙ্গে সঙ্গে আড়াল করে ফেললো কোমরের পিঠে। হায়া হতভম্ব। লোকটা এমন ভয় পেয়ে গেল কেন সামান্য একটা কথায়? হায়া কেমন সরু দৃষ্টিতে তাকায় এবার। সন্ধ্যাকুল কণ্ঠে আওড়ায়, অ্যাডুইন গম্ভীর মুখে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ। পরক্ষণই ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ে বলে ওঠে, এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে স্ট্রেচারে তুলুন, যান। কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেলেন নারী মেয়েরা। শক্তপোক্ত গায়ের গঠনের আফ্রিকান দুই নারী, যেন তারা একাই 100। আলতো করে মাহির পা দুটো ধরলেন একজন, আরেকজন ধরলেন বাহু। তারপর ধীরে ধীরে মেয়েটাকে তুলে নিলেন স্ট্রেচারে। এদিকে হায়া এখনও কেমন সন্দিহান চোখে তাকিয়ে আছে অ্যাডুইনের পানে। এই প্যালেসে আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এই পর্যন্ত যা যা হয়েছে তার আগাগোড়ায় একমাত্র হে মেয়েটাই দায়ী। কিন্তু কেন? মার্বেলের তক্তকে মেঝেতে ঠেলতে ঠেলতে এগোচ্ছে স্ট্রেচার। আফ্রিকান নারী মেয়ের দুটো কেমন গম্ভীর মুখে এগোচ্ছেন সামনে। তাদের থেকে সামনে খানিকটা দূরত্ব বজায় রেখে হাঁটছে অ্যাডুইন। মাথাটা এতক্ষণ গর্বিতভাবে উঁচিয়ে রাখলেও হঠাৎ করেই দাম্ভিক পুরুষ মাথা ঝুঁকালেন আচমকা। বাদিকের করিডোর দিয়ে হেঁটে আসছে মনস্টার, তার দুধারে কমব্যাট গার্ডস। অ্যাডুইন সঙ্গে সঙ্গে তারা দেখালো মেয়েদের। তাড়াতাড়ি চলো সবাই। হুকুম তামিল হলো যথার্থ। মেয়েরা গতি বাড়ালেন পায়ের। মনস্টারের পৌঁছানোর আগে তারা স্ট্রেচার নিয়ে এলেন ডক্টরদের কক্ষের বাইরে। তবে এর মধ্যেও ঘটল আরেক অঘটন। মেয়েরা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচারটা খানিক জোর ঠেলে দিলেন, আর অমনি মার্বেলের মেঝেতে পিছলে গেল স্ট্রেচারের গোলাকার চাকা। ফলস্বরূপ অচেতন মাহির হাতখানা বেড়ে গেল স্ট্রেচার থেকে। মেয়েদের মধ্য থেকে একজন তড়িঘড়ি করে মাহির হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলেই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুয়ে রেখে সাহায্যের হাত বাড়ালেন সামান্য। মাহির হাতে খুব একটা স্পর্শ না লাগলেও হাত বাড়িয়ে দেওয়ার ফলে টুকটাক আঙুলের ছোঁয়া লাগলো বুঝি। তবে এর আগে মেট তুলে ফেললেন মাহির হাত। অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে এগোলেন কামরায়। এদিকে এতক্ষণে পুরো ঘটনাটার প্রত্যক্ষদর্শী হয়েছেন স্বয়ং মনস্টার। আজব হলেও সত্যি, মনস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে গেছে কেন যেন। দৃঢ় চোয়ালটা কটমট করছে মনে হচ্ছে। তার আগুন দৃষ্টি কেমন এক মনেই তাকিয়ে আছে গার্ডের হাতের দিকে। তার মস্তিষ্কে আবারও হুট করে কি চলছে কে জানে। স্ট্রেচারে অবচেতন মাহিকে দেখে হতবাক সকলে। এ যে অতি সাধারণ এক মেয়ে, এর জন্যই কিনা অত কাঠ খড় পুড়িয়ে আনা হয়েছে তাদের। দামিয়ান কেমন নাক কুচকে রেখেছে। মিয়ান একবার দক্ষতার সাথে এগিয়ে সে মাহির আয় স্কিন স্পর্শ করতে গেলে চেঁচিয়ে ওঠে অ্যাডুইন। ওয়েট। এহেনকাণ্ডে হাকচকান বেচারা মিয়ান। ঘাড় ঘুরে তখনই পিছু ফিরে জিজ্ঞেস করলেন, হোয়াট লাভ? অ্যাডুইন ভীষণ গম্ভীর শক্ত গলায় সবাইকে সতর্ক করে বলে উঠে, প্লিজ ওনার গায়ে ভুলক্রমেও কেউ উন্মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইলেন সবাই। খালি হাতে স্পর্শ করবে না মানে কি? এখন কি তারা নিজ হাতে কাদা লিপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন তিতি বিরক্ত কণ্ঠে আওড়ালো, কি বলতে চাইছেন আপনি? খোলাখুলি বলুন। অ্যাডুইন ঘাড় কাত করলো সামান্য, রয়ে শুয়ে জবাব দিল, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাতের মোটা গ্লাভস পরে নেবেন। মিয়ান মুখ কুচকাই। তার কেন যেন ইচ্ছে করছে অ্যাডুইনের মুখের উপর বলে দিতে, শালা পাগল, রোগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় নাকি রে? তবে মনের কোনো উত্থাপিত হওয়া এখনও দুঃসাহসিক কথাটুকু গলা অবধি এনেও গেলে নিলেন মিয়ান। মুখে কপট গম্ভীর ভাব ধরে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয় মিয়ান। সম্ভব না হলেও তোরা সম্ভব করবি।
মিয়ানের কথার মাঝে শোনা গেল অতি ভারী এক গম্ভীর কণ্ঠ। মিয়ান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকানোর আগে অ্যাডউইন জোর গলায় বলে ওঠে, মনস্টার। তড়িৎ মাথা নোয়ায় সকলে, গা কাঁপছে সবার, শরীরটা কেমন হুট করে ঘামতে শুরু করলো। ওদিকে কালো রাঙ্গা ওভারকোট পড়ুয়া মনস্টার নিজের দাম্ভিক কদমে কক্ষে ঢুকলো। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারটা এক হাতে সরিয়ে নিয়ে গম্ভীর গলায় থ্রেট ছুড়ল। ইফ এনিওয়ান dares to touch her with bare hands, then listen, their hands will be separated from their body in no time. শুকনো ঢুক গিলল সবাই। তড়িৎ নিজেদের হাত দুটোতে একে একে হসপিটাল গ্লাভস পরে নিল আলগোছে। মিয়ান এবার ভয়ে ভয়ে এগোয় মাহির পানে। একটু একটু করে মেয়েটার বন্ধ চোখ, হাতের পালস রেট চেক করতেই ললাটে শঙ্কিত ছাপ ফুটল কেন যেন। তিনি কোনোরূপ বাজ বিচার না করে স্বাভাবিক স্বরে জানালেন, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফেরে তাহলে। কথাটা শেষ হতে না হতেই মিয়ান টের পেল তার মাথার খুলির ঠিক মাঝ বরাবর লৌহ নল জাতীয় কিছু একটা ঠেকানো হয়েছে আচমকা। মিয়ান হকচকায়, নিঃশ্বাস আটকে হাত দুটো তুড়িত উঁচিয়ে তুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কাবু করার প্রয়াস চালাতেই কর্ণকুহরে ভেসে আসে মনস্টারের ক্রূর কণ্ঠ। আগামী 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবে চিরতরে, মনে রাখিস। কি এক বিপদে পড়ল সবাই। রোগের জ্ঞান ফেরানোর দায়িত্ব কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে জানায়, জি মনস্টার। মনস্টারের কঠিন আদেশে পুরো কক্ষ জুড়ে এক হুলস্থুল অবস্থা। ডাক্তাররা উন্মাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝি পারলে মেয়েটার পায়ে ধরে বলে, এবার উঠে পড়ো মেয়ে, অন্তত আমাদের প্রাণ ভিক্ষায় হলেও। এদিকে অ্যাডউইন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মনস্টারের পিছু পিছু। মুগ্ধ কেমন শক্ত মুখে কক্ষের দুয়ার ছাড়িয়ে দু কদম এগিয়ে আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অ্যাডউইনও সঙ্গে সঙ্গে পায়ের গতি থামায়। উৎসুক দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পিঠের দিকে তাকিয়ে রয় কিয়ৎক্ষণ। এদিকে মুগ্ধ কেমন ঘাড় কাত করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে তাকায় আলগোছে। গার্ড বাচ্চারা বরাবরের ন্যায় মাথা নুয়ে রেখেছে। মুগ্ধের তখন কি হলো কে জানে। সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডের মুখোমুখি। অতপর কোনোরূপ বলা কোয়া ছাড়াই চট করে চেপে ধরে গার্ডদের মধ্য থেকে একজনের বাম হাতের কবজি। গার্ড বাচ্চারা ভয়ে তটস্থ। হাত ছাড়িয়ে নেবার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে, তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোর দৃষ্টি হলো ক্রূর। সে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল গার্ডের হাতখানার পানে। তার কল্পনার মানুষ পটে ফির ভেসে উঠল তখনকার চিত্র। এই হাত, হ্যাঁ, এই হাতের আঙুলগুলো আলগোছে স্পর্শ করেছে মাহিকে, একটু করে ছুঁয়ে দিয়েছে মেয়েটাকে। কথাটা মনে পড়তেই চট করে চোখ দুটো বুজে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডের হাতের কবজিটা কেমন উল্টে ফেলে এক পলকে। এহেন কাণ্ডে তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ঠোঁট নিজে কামড়ে ধরেই গুঙ্গাচ্ছে বেশ। ওদিকে ব্যথার চোটে জান বেরিয়ে আসবার জোগাড় তার। ঠোঁটের উপর দাঁতের তীব্র চাপ প্রয়োগে ঠোঁট পেটে লৌহ গাড়াচ্ছে। ওদিকে মুগ্ধে বার করে বসলো আরেক পাগলামি। তখনই নিজের অতি পছন্দের চাকুটা পায়ের গোড়ালের কাছ থেকে বের করে এনে গাড়ির আঙুলগুলোর উপর চালালো একে একে। চাকুর অতিরিক্ত তীক্ষ্ণতায় গোড়ার সহ কাটলো আঙ্গুল। একে একে 5টা রক্তে ভেজা আঙ্গুল টসটস করে গড়িয়ে পড়লো মেঝেতে। লৌহর বিন্দু বিন্দু ছড়িয়ে যাচ্ছে মেঝের বুকে, অথচ থামেনি নির্দয় মানব। আঙুলগুলো সব কেটে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা আঙুলগুলোর পানে। রয়ে শুয়ে এক হাঁটু দু হাঁটু ঝুঁকে বসলো কেমন। ঠোঁটের কোণে তীক্ষ্ণ ক্রূর হাসি ঝুলে রেখে চাকুর ডগা দিয়ে আঙুলগুলো একটার পর একটা আঘাত বসিয়ে আনমনে বিড়বিড় করলো, কি দরকার ছিল নিষিদ্ধ জিনিসে ছুতে যাওয়ার, শেষে গা থেকে খসে পড়লি তো। নিস্তব্ধতায় মোড়ানো কক্ষটি আপাতত যা ব্যবহৃত হচ্ছে আইসিইউ হিসেবে। চারিদিকে মেশিনের বিপ বিপ শব্দ। বিছানায় চিত হয়ে নিস্তেজ আকারে পড়ে আছে মাহি। নাক মুখ বরাবর অক্সিজেন মাস্ক। ঠোঁট দুটো কেমন ফ্যাকাশে রং ধারণ করেছে। বুকের ওঠা নামার গতি বেশ স্থির তার। কয়েকজোড়া চিন্তিত দৃষ্টি আপাতত মেয়েটার মুখ পানে নিবদ্ধ। ডক্টর মিয়ানের হাতে একখানা রিপোর্ট পেপার। তার কপালখানা কুঁচকে রাখা,
সেই সাথে নিচে ঠোঁটের চামড়ায় বসানো উপরিভাগের কটা দাঁত। আধবুড়ো ফরাসি লোকটার চোখে মুখে সে কি দুশ্চিন্তা। তিনি খানিকক্ষণ গম্ভীর থেকে আওড়ালেন, স্ট্রেঞ্জ, এত কম বয়সে একটা মেয়ে কিনা ড্রাগ ওভারডোজের সাথে ফাইট করছে। হোয়াট দ্য হেল ইজ দিস? শি ইজ সাফারিং উইথ ড্রাগ ওভারডোজ সিডেটিভ। আই ডোন্ট থিঙ্ক সো সে বাঁচবে। মুহূর্তেই মাথায় বোধহয় আকাশ ভেঙে পড়ল সকলের। মনের কোণে ছড়ে গেল একরাশ ভয়। মেয়েটার জ্ঞান না ফিরলে তারা কি আর বাঁচবে? ওই মনস্টার যদি সত্যি সত্যি মেরে দেয় তাদের, তখন ভয় গলা অব্দি শুকে কাঠ সবার। প্রত্যেকেই কেমন হাঁসফাঁস করছে দেখো। দামিয়ান কিয়ৎক্ষণ চুপ থেকে আচমকায় কেমন মেয়েকে ভালো মানুষের ভাবস্রোত ধরল। ভিড়ের মধ্য থেকে দু কদম এগিয়ে সে উকুন মেরে বলে উঠল, ঠিক আছে ডক্টর মিয়া, মেয়েটার অবস্থা যেহেতু খুব ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি বরং মনস্টারকে সবটা জানিয়ে দিন। এহেন কথায় যার পরনায় হকচকে উঠলেন মিয়ান। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন দামিয়ানের পানে। কপালে গোটা কতক রাগি ভাঁজ টেনে দাঁত খিচে শুধালেন, এইভাবে না বলে তুমি না হয় সরাসরি বলতে। ডক্টর মিয়ান, আপনি মরে যান কেন? আমায় বলির পাঁঠা বানানোর জন্য অমন উৎপেতে রয়েছেন দামিয়ান। আমি এখনো বেঁচে আছি, সেটা কি আপনার সহ্য হচ্ছে না? মিয়ানের তেতে ওঠা কণ্ঠে মুখ টিপে হাসছে বাকিরা। ওদিকে দামিয়ান মুখে ঘুরিয়েছে অন্যত্র। হাতবড় মহাশয় হাসছে কিনা কে জানে। মিয়ান থামলেন কিছুক্ষণের মধ্যেই। হার বাকি ফের মাহির মুখ পানে তাকিয়ে থেকে গম্ভীর হলেন কেমন। এক হাতে কপাল চুলকে দুশ্চিন্তায় আওড়ালেন, মেয়েটার সেন্স না ফিরলে আমরা বাঁচবো কিনা সন্দেহ। সো আই থিঙ্ক আমাদের শেষবারের মতো একটা রিস্ক নেওয়া উচিত। কি বলেন সবাই? সবাই মোটামুটি সায় জানালেন মিয়ানের প্রস্তাবে। তবে দামিয়ান রইলেন কাঠ হয়ে। হাসি খুশি লোকটার মুখভাবে শক্ত এই মুহূর্তে। তিনি বোধহয় আনমনে ভাবছেন কিছু। মিয়ান সেদিকে পাত্তা দিলেন না। জুনিয়র চিকিৎসককে উদ্দেশ্য করে আদেশ ছুড়লেন, অ্যান্টিডোজ শুরু করুন, তবে খেয়াল রাখবেন সবটা যেন একদম ধীরে ধীরে এবং আগে পেশেন্টের বডি রিয়াক্টর দেখে নেই, তারপর বাকিটা করবে। জুনিয়র ডক্টর আদেশ মোতাবেক কাজে লেগে গেলেন। তখনই এগিয়ে সে অ্যান্টিডোট শুরু করলেন। আরেকজন ডাক্তার ততক্ষণে স্যালাইন চেক করছেন। এক হাতে আইডি ফ্লুইডের মাত্রা বাড়িয়ে দিয়ে জানালেন, অল সেট স্যার। ডক্টর মিয়ান এবার ফের নামলেন যুদ্ধক্ষেত্রে। বা হাতের কবজি উল্টে ঘড়িটার পানে নজর রাখলেন খানিকক্ষণ। যেই না মিনিটের কাঁটা দুবার খুলল, অমনি মনিটরের স্ক্রিনে দৃশ্যমান লাইনগুলো কেমন অস্বাভাবিক হয়ে উঠল। শব্দ পরিবর্তিত হয়ে শোনালো, বিপ 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 বিপ। ডক্টররা ঘাবড়ে গেলেন কেমন। পাশ থেকে জুনিয়র ডক্টর তখনই চেঁচে উঠে বললেন, স্যার, পেশেন্টের শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে। দামিয়ার আর দেরি করলেন না এবার। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার কেমন নিজে থেকে ডক্টর হায়ার হাতে এম্বু ব্যাগ ধরিয়ে দিয়ে বলে উঠলেন, অক্সিজেন বাড়াও। জুনিয়র তাই করলেন। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেন অনেকটাই। ডক্টর হায়া দ্রুত এম্বু ব্যাগ চাপতে লাগলেন। মেয়েটার নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে কেমন। বুকটা একবার উঁচুতে উঠছে তো আরেকবার নিচুতে। হায়া বোধ হয় কেঁদেই ফেলবেন এখন। এইটুকুন একটা মিষ্টি মেয়ে, তার সাথে এমন পার্শ্ববিক কাণ্ড ঘটাতে গিয়ে একটা বড় বুক কাঁপেনি মেয়েটানের। অথচ তিনিও নাকি সন্তান হারা, তবু একটা বাচ্চা মেয়ের কষ্ট বুঝলেন না তিনি। আশ্চর্য। সময়ের কাটা পেরোলো মিনিট 5। মাহির হার্টবিট এখন বেশ নর্মাল। তবু ডাক্তারদের মুখবয়ব থেকে চিন্তার লেশমাত্র কমেনি। মেয়েটার শরীর থেকে ধীরে ধীরে ড্রাগস বেরোলেও ব্রেনে ঠিকমতো অক্সিজেন পৌঁছাচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় মেয়েটার ব্রেন ডেথ কিংবা কোমায় চলে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আগত বিপদ সংকেত আজ করতে পেরে অস্থির সবাই। বারবার একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছেন কেমন। ধূপধাপ জোরালো শব্দে বসছে এক একটা পাঁচ। আজ 2 হাতে গ্লাভস নেই মনস্টারের। কি সব উদ্ভট ট্যাটু আঁকা মুষ্টি যুগল ইতিমধ্যেই লালচে আকার ধারণ করেছে তার। ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ তার চোয়াল কটমট করছে কেন যেন। মুগ্ধ একের পর এক শক্ত পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথাটা তার রীতিমতো ফেটে যাচ্ছে রাগে।
হুট করেই তার অত রাগ কেন উঠল? তার হদিস যেন তার কাছে নেই। মস্তিষ্কে বারবার বাজছে একটাই কথা, কেন ওই বান্দির মেয়েকে অন্য কেউ ছুবে? কেন ছুবে? তারা জানে না ওই বান্দির মেয়ে শুধুর হোক সে শত্রু, তবু তো একমাত্র ওর। কথাগুলো ভাবতে ভাবতেই মুগ্ধ হাতের জোর বাড়ালো। এবারের তীব্র জোরে হাতের চামড়াগুলো কেমন থেতলে যেতে লাগলো। যুবকের বিন্দুমাত্র উদ্বেগ নেই সেথায়। সে কেমন কটমট করতে করতে পাঞ্চ বসাচ্ছে, আর মধ্যেই হঠাৎ তার কানে বেজে উঠল সিদ্ধার্থের বলা কথাগুলো। ভোগে তোর ভাগ বসানোর আগে আমি ভাগ বসিয়েছি, আধিপত্য দেখিয়েছি। কথাটা মনে পড়তেই থেমে গেল মুগ্ধের হাত। দাঁতের কটমট বাড়ল ক্রমশ। মাথায় এ বুঝে কেউ আগুন ধরে দিল। মুহূর্ত যেতে না যেতে ছেলেটা কেমন আঘাতপ্রাপ্ত হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠল। পুরো বক্সিং ক্লাবের প্রতিটি দেয়াল ধরে প্রতিধ্বনিত হলো সেই গর্জন। সে এবার আর বাদ মানল না। হাত দুটোকে একদম থেতলে নিয়েও পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথার তালু জ্বলছে তার, মন কিছুতেই ভুলতে পারছে না কথাটা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।